ক্লাস 8 এর প্রথম অধ্যায় বল ও চাপ আজ আমরা পড়তে চলেছি। তাহলে দেখো খুব একটা সোজা অধ্যায়। তো প্রথমে আমাদের বল সম্পর্কে জানতে হবে। তো আমরা বলের ধারণা নিউটনের সূত্র থেকে পাই। তো বল মানে কি দেখো আমি বলছি। প্রথমে যে বল জিনিসটা আছে ওটা বোঝো, তারপর বলছি। তাহলে বল হলো যার প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় তাকে বল বলা হয়। মানে ধরো এটা পদার্থ আছে, আমি ধরো এইভাবে ছেড়ে দিলাম, তাহলে এটা স্থির থেকে গতিশীল হয়ে গেল, তাহলে কার প্রভাবে? বলের প্রভাবে। তারপর স্থির বস্তু আবার ধরো কোনো একটা বাস আছে, সেটাকে যদি আমরা স্থির করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? একটা বলের প্রভাব। তাহলে যার প্রভাবে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় তাকেই বল বলা হয়। তাহলে এটা তোমরা লিখে নাও, আবার বলছি। যার প্রভাবে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় তাকে বল বলে। আমি লিখছি না কারণ সময় নষ্ট হবে, তো তোমরা লিখে নাও। এবার দেখো যে বলের যেটা একক আছে, হ্যাঁ বলের একক, তো সেটা আমরা বার করব। তো বলের একক সংক্ষেপে তোমরা মনে রাখবা নিউটন। এবার নিউটন কেন আসে এটা আমরা একটু পরে আবার ডিটেলসে জানবো, এখন লিখে নাও। এবার দেখো আমাদের এখানে বলের সম্পর্কে একটা বৈজ্ঞানিকের সূত্র ছিল, তো তার সূত্রগুলো আছে তোমরা জানো অবশ্যই। নিউটনের সূত্রগুলো এখানে আছে। তো নিউটনের সূত্র আমাদের প্রথমে জানতে হবে, তারপর আবার বল সম্পর্কে আমরা জানবো। তো নিউটনের যে সূত্র আছে প্রথম, তো আমি একটু সংক্ষেপে বলছি, কারণ ক্লাস 7-এ ছিল। তাহলে নিউটনের প্রথম সূত্র আশা করছি সবার মনে আছে। দেখো বলা হয়েছিল যে যে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকে। মানে একটা ধরো স্থির বস্তু আছে তাহলে সেটা স্থির থাকবে, এবং যদি গতিশীল বস্তু আছে সেটা গতিশীল থাকবে যতক্ষণ না সেটার উপর বল প্রয়োগ করা হবে। ধরে এর একটা বস্তু আছে, এবার এটার উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে সেটা সরবে না। তাহলে এটাই বলেছিলেন নিউটন, এটা ছিল নিউটনের প্রথম সূত্র। এবার নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। তো একটু তোমরা ভালোভাবে লিখে নেবা এটা, যে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র আমি বলছি, তোমরা লিখে নাও। লিখো, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। এবার এখানে লিখবা যে নিউটনের প্রথম সূত্র থেকে কি কি জানা যায়। মানে এক কথায় লিখলাম জানা যায়, মানে এই সূত্র থেকে জানা যায়। প্রথম যেটা আছে, একটা যে বস্তু আছে তাহলে সেই বস্তুটার মানে বলের ধারণা, যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যে ক্রিয়াটা হবে সেটা বলের প্রভাবে হবে, তার মানে বল সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা। আর এই যে নিউটনের প্রথম সূত্র আছে সেখান থেকে আর একটা জাড্যের ধারণা পাওয়া যায়। মানে জাড্য মানে জানো, যার প্রভাবে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকে, সেটাকে জাড্য বলা হয়। তাহলে এই দুটো জানা যায়, এটা লিখে নাও। ঠিক আছে, এবার দেখো নিউটনের যে দ্বিতীয় সূত্র, এগুলো ডিটেলসে নাই তার জন্য আমি বলছি না, নাহলে আরো অনেক কিছু বলতাম। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র বলা হয়, কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির বেগের পরিবর্তন হয় এবং যেদিকে বল প্রযুক্ত হয় বেগের পরিবর্তন সেদিকেই হয়। এটা হলো সূত্র। এটার মানে কি, আমরা ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাহলে সেই বস্তুটার বেগের পরিবর্তন হবে। বেগ হয়তো বাড়তে পারে বা কমতে পারে, এক কথায় বেগের পরিবর্তন। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির বেগের পরিবর্তন হয় এবং মানে যেদিকে বলটা প্রয়োগ করব সেদিকেই বেগের পরিবর্তন হবে। তো এটাও তোমরা লিখে নাও, আমি বলছি। নিউটনের দ্বিতীয় সূত্র এভাবে একটু করে লিখে নাও, পয়েন্ট ভাবে লিখো। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটির বেগের পরিবর্তন হয় এবং যেদিকে বল প্রযুক্ত হয় সেই দিকেই বেগের পরিবর্তন হয়। তো এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? তার আগে নিউটনের দ্বিতীয় সূত্রের আর একটা আবার অপর একটা রূপ আছে। হ্যাঁ, তো বিকল্প রূপ যেটা বলা হয়, তো বিকল্প রূপ আছে, তো সেটা সম্পর্কে দেখি। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হলো, কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সাথে সমান হয়। মানে এফ যেটা আছে তার সঙ্গে এম এর সাথে সমান হবে। তাহলে কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সমান, তাহলে এফ সমান এম এ। এবার এখান থেকে দেখো যে এফ যেটা আছে এটা লিখেন না। এবার দেখো এফ সমান এম এ, এখান থেকে আমরা যে বলের এগুলো বার করব। তার আগে যেটা বলছিলাম যে বলের আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় যে এক নম্বর হচ্ছে বলের পরিমাণ বা বলের পরিমাপ। আমি পরিমাণ লিখছি, তো বলের পরিমাণ মানে কতটা পরিমাণে বল প্রযুক্ত হবে সেটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটা মনে রাখবা। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখো যে ভরবেগের ধারণা, এটা তোমাদের এখানে নাই,
তো মনে রাখবা যে ভরবেগের ধারণা মানে ভরবেগ জিনিসটা কি এসব কিছু জানা যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এবার দেখো আমরা মেন যে জিনিসটা আছে এফ সমান এম এ সেটাতে চলে যাব। এটার মানে কি, এখানে এফ যেটা আছে সেটা প্রযুক্ত বল, এম যেটা আছে মাস মানে ভর, এ মানে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তাহলে এবার এফ সমান এম এখান থেকে যদি আমরা বলের একক বার করব, তাহলে এবার এটা কি আছে এম, এম মানে কি ভর, ভরের একক কি হয় কেজি, এখানে আছে ত্বরণ, ত্বরণের একক কি হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্লাস 7 এগুলো আছে। তাহলে এফ সমান কি হলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে সংক্ষেপে আমরা কি বলি, সংক্ষেপে বলা হয় নিউটন। তো বুঝলা এবার যে নিউটনটা কিভাবে এসেছিল, আমরা যেহেতু এগুলো নিউটন রেখেছিলেন তার জন্য নিউটনের নাম রাখা হয়, যে সংক্ষেপে বলা হবে এটাকে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে নিউটন, মানে এটার মানেই এটা। আর একটা আমরা যদি সিজিএস একক বার করি তাহলে কেজির জায়গায় গ্রাম, মিটারের জায়গায় কি আসবে সেন্টিমিটার, আর সেকেন্ডের স্কয়ার, এটাকে সংক্ষেপে আমরা কি বলি ডাইন। তাহলে দেখো বলছি আমরা যে যে বলটা হলো তাহলে সেই বলের এককটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বার করতে পারি। প্রথমে দেখো কি হলো আমাদের এসআই একক যেটা আছে, এটাকে জানো তোমরা দুটো একক হয়, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস। তাহলে এসআই এককটা আমরা পেয়ে গেলাম নিউটন এবং সিজিএস এককটা ডাইন, ভালোভাবে নোট করো। তাহলে এগুলো আমরা বল সম্পর্কে জানলাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এবার আমরা নিউটনের যে তৃতীয় সূত্র আছে সেটা সম্পর্কে জানবো, তারপরে আবার একটু বল আছে বল সম্পর্কে সেগুলো আবার আমি বলবো। দেখো এবার আমরা জানবো নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটন কি বলেছিলেন তৃতীয় সূত্র, তো তোমরা একটু হেডিং দাও যে নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা এখনই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ আমি ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। নিউটনের তৃতীয় সূত্র, তাহলে নিউটনের তৃতীয় সূত্র কি দেখো, এক কথায় বলছি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র। লিখলাম প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো এখান থেকে আমরা এবার দেখো জানবো যে নিউটনের তৃতীয় সূত্র অ্যাকচুয়ালি বল কি বলে। তো এটা আমরা বলছি দেখো উদাহরণ দিয়ে। একটা ধরো কোনো বল আছে, সেই বলটাকে যখন মাটিতে ড্রপ করা হয় তখন সেই বলটা মাটিতে ধাক্কা লেগে আবার ওপরে উঠে যায়। তো এই ধাক্কা লেগে যে ওপরে উঠে গেল এটা কেন হয়, দেখো আমি বলছি। ধরো এটা আছে মাটি, তাহলে এটার মধ্যে যখন বলটা ড্রপ হবে দিয়ে আবার ধরো আমি বলছি এতটা ওপরে গেল, তো এই যে নিচ থেকে যে উপরে উঠলো তাহলে এটা কেন হলো, কারণ বলটা মাটিতে বল প্রয়োগ করে দিয়ে মাটিও আবার বলটির উল্টো দিকে বল প্রয়োগ করে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়, তার জন্য এটা আবার উপরে গেল। এবার একটু কম উঠে গেল কারণ কি, আমরা জানি নিউটনের যে তৃতীয় সূত্র আছে এটা এমন জায়গায় যেখানে কোনো বল থাকবে না, বাহ্যিক বল মানে বাইরে থেকে বল, কিন্তু পৃথিবীতে একটা বাহ্যিক বল আছে বাইরের জানো তোমরা মাধ্যাকর্ষণ বল। তো মাধ্যাকর্ষণ বলের কারণে এটা সেম আবার উপরে উঠলো না, না হলে সমান এবং বিপরীত দুটোই হতো। তাহলে এভাবে মনে রাখবা। তাহলে বললাম নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ায় সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, আশা করছি লিখে নিয়েছো। এবার নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় এই সূত্র থেকে আমরা দেখো তৃতীয় সূত্রটা আরেকটা বলি। ধরো একটা যে ক্রিয়া এবং যে প্রতিক্রিয়া আছে সেগুলোর কয়েকটা বৈশিষ্ট্য আছে, তো আশা করছি এগুলো বললে আমাদের ভালোই হয়। দেখো তাহলে যে বৈশিষ্ট্যগুলো আছে অবশ্যই মনে রাখবা। দেখো যে বলটা ধরো আমরা একটা বলকে প্রয়োগ করছি তাহলে সেটা হবে ক্রিয়া বল, এবং তারপরে যে বলটা প্রযুক্ত হবে সেটা হবে প্রতিক্রিয়া বল। তাহলে প্রথম যেটা আছে পয়েন্ট তোমরা লিখে নাও, যে আমি বলছি তোমরা লিখে নাও ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সঙ্গে ঘটে। হ্যাঁ, তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সঙ্গে ঘটে, এটার মানে কি যে আমরা যে সময়ে বলটা প্রযুক্ত করব সেই সময়েই প্রতিক্রিয়া বলটা হবে, এটা একটা পয়েন্ট, এটা মনে রাখবা। তারপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পরের বিপরীত, লিখো আমি বলছি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরের বিপরীত। বিপরীত মানে কি উল্টো, একটা যেদিকে প্রযুক্ত হবে সে তার 2 নম্বর বলটা তার উল্টো দিকে প্রযুক্ত হবে। তাহলে এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের 2 নম্বর বৈশিষ্ট্য। আর একটা আছে, আর দুটো আছে, দেখো আমি বলছি এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হয় যখন, হ্যাঁ তো ধরো আমি বলছি এগুলোকে একটা বললাম যে ক্রিয়া একটা বা প্রতিক্রিয়া এমন কিছু হবে না, যখনই হবে দুটো বলই হবে, মানে একক বলের অস্তিত্ব নেই। তো এখানে মনে রাখবা, লিখে নাও এটা, যে একক বল আমি সংক্ষেপে লিখছি থাকবে না, একক বল থাকবে না, মানে একসঙ্গে দুটোই থাকবে, একটা ক্রিয়া হবে আর একটা হবে প্রতিক্রিয়া। আচ্ছা তাহলে এটা বললাম। আর একটা যে লিখে নেবা ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান সমান হয়, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান সমান হয়, সমান হয় মানে এটার মানে কি, এক্ষেত্রে
আমরা যত নিউটন বল ক্রিয়াতে দিব তত প্রতিক্রিয়া হবে। ধরো আমি 5 নিউটন বল এভাবে মারলাম, তাহলে এখানে 5 নিউটন বল পাওয়া যাবে। তাহলে যত ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যে মানটা আছে একদম পরস্পরের সমান হবে। এবার এগুলো তোমাদের বইয়ের প্রথম পেজে একটু আছে, তোমরা একটু রিডিং পড়ে নিবা বইটা। আমি যেগুলো পড়াবো তোমরা অবশ্যই নোট করবা এগুলো, আর একটু রিডিং পড়ে নিবা। চ্যাপ্টারের শেষে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব, যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো কোনো প্রবলেম হবে না। এবার দেখো তোমাদের প্রথমে ছিল এগুলো, বইয়ের প্রথমে দেখবো আশা করছি। তারপরে এবার আছে বলের পরিমাপ একক, এগুলো আমি একবারে বলে দিলাম। হ্যাঁ, এবার দু তিন ধরনের বল সম্পর্কে আছে, সেগুলো আমরা বলছি। তারপরে ঘর্ষণ ও তার পরিমাপ এগুলো লেখা আছে। দেখো এবার আমরা দেখো দু তিনটা বলের যে ভাগ আছে সেটা সম্পর্কে জানবো। যেমন একটা বলা আছে যে অভিকর্ষ বল, তো এটা সম্পর্কে জানবো। তারপরে আরো হয়, যেমন আমি আর একটা বলছি, ধরো আমি বললাম যে প্রতিমিত বল, প্রতিমিত বল এগুলো। তো এই দুটো আমি বল সম্পর্কে একটু বলছি। দেখো প্রথমে যেটা অভিকর্ষ বল মানে কি, দেখো পৃথিবী জানো সব সময় যে আমাদেরকে নিচের দিকে টানে, তাহলে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে দেখো অভিকর্ষ বল কাকে বলে আমি বলছি, তোমরা লিখে নাও। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে সেই বলকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে এটা বললাম অভিকর্ষ বল, ধরো এটা আছে, তাহলে এটাকে পৃথিবী আকর্ষণ করছে, তাহলে যে বলের দ্বারা সেটা হবে অভিকর্ষ বল। আর প্রতিমিত বল আমি আরেকটা বলছি। প্রতিমিত বল মানে কি, ধরো আমরা কোনো একটা জিনিসের উপর বল প্রয়োগ করলাম, ধরো আমি এইভাবে বোর্ডের উপরে বল প্রয়োগ করছি, কিন্তু এটা কি আমরা ঠেলতে পারবো না। তার মানে এই যে বলটার কোনো কাজ হবে না, কোনো সরণ হবে না। তাহলে যে বলের যে, আমি বলছি তাহলে লিখো, যে বল প্রয়োগ করলে বস্তুর কোনো সরণ হয় না সেই বলকে বলা হয় প্রতিমিত বল। মানে এই বলের কারণে কোনো সরণ হবে না, সরণ হবে না মানে কোনো কার্য হবে না। তাহলে এই যে পরিমাণ আছে, এই যে বলটা আছে, সেটাকে বলা হবে প্রতিমিত বল। তাহলে আমি বললাম বলের দুটো ভাগ, অভিকর্ষ বল এবং প্রতিমিত বল, একটু ছিল, একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো এখানে আমাদের জানতে হবে যে কোনো বস্তু পৃথিবীকে, মানে পৃথিবী কোনো বস্তুকে কত বল দিয়ে টানে। তো আমরা এখানে একটা সূত্র দেখেছিলাম যে দেখো এফ সমান কি হয়, এম এ। তাহলে এবার এটাকে যদি আমরা এক্সটেন্ড করি একটু, তাহলে দেখো পৃথিবীর ক্ষেত্রে এই যে এফ, এটাকে কি ধরা হয়, ডাব্লু। তো ডাব্লু যদি ধরি, এটা এম আছে এম, আর পৃথিবীর ক্ষেত্রে যে ত্বরণ আছে সেটাকে জি ধরা হয়। এটা তোমরা আবার সেকেন্ড চ্যাপ্টারে জানতে পারবা। তাহলে এখানে আমরা কি পেলাম, ডাব্লু সমান এম জি। তো এই সূত্র থেকে আমরা দেখো কোনো বস্তুতে কত বল প্রযুক্ত হয় পৃথিবীর দ্বারা সেটা বার করতে পারবো। তো এবার দেখো যে ছোট যে হাতের যে জিটা আছে, এটা মনে রাখবা, এটার মান আছে 9.8 নিউটন। এটা ক্লাস 7-এ ছিল, মনে রাখবা। জি এর মান কত হয়, 9.8 নিউটন। এবার ধরো আমরা কোনো একটা বস্তু আছে, ধরো মানছি যে 1 কেজি ভরের বস্তু আছে, তাহলে 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে পৃথিবীর ওজনটা কত হবে, 1 এর সঙ্গে 9.8 গুণ হবে, দিয়ে 9.8 নিউটন। তাহলে 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে পৃথিবীর বল কত, 9.8 নিউটন। তারপর ধরো 2 কেজি ভরের বস্তু আছে, তাহলে 2 ইন্টু 9.8 সমান কত হবে, 9 দুগুণে 18। তাহলে এটা গুণ করে আসবে, দেখো অ্যান্সার, তাহলে কত হবে, 8 দুগুণে 16 6, আর এটা 9 দুগুণে 18 আর 1 19, তাহলে 19.6। তো এত নিউটন। ধরো আমি বললাম যে এবারে 50 কেজি আছে, তাহলে 50 ইন্টু 9.8, তো এটা অ্যান্সার আই থিঙ্ক 490 আসবে। তো দেখো এভাবে আমরা নিউটন, তাহলে এইভাবে বার করতে পারি কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করে। তোমরা কি করবা, যে বলটা দেওয়া আছে সিম্পলি সেটার কি করবা, এটাকে 9.8 দিয়ে গুণ করে নেবা। এবার দেখো পৃথিবী যত বল দিয়ে আকর্ষণ করে কোনো বস্তুকে সেটাকে তার ওজন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে পৃথিবীর ওজন যদি আমরা বার করি, মানে যে কোনো বস্তুর, তাহলে সেটার কত হয়ে যাবে। আচ্ছা মনে রাখবা, ওজন আর ভর একই জিনিস নয়। ওজনের একক হয় নিউটন আর ভরের একক হয় কেজি, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যখনই তোমাদের ওজন বার করতে বলবে, তাহলে ভরের সঙ্গে 9.8 গুণ করতে হবে, এটা মনে রাখবা। তাহলে দেখো এবার এই ক্ষেত্রে 9.8 যে নিউটনটা আছে, সেটা কি কি পেলাম আমরা, 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, 2 কেজির ক্ষেত্রে এটা। তাহলে এবার ধরো আমরা ওজন বলছি, তাহলে 1 কেজি ভরের ওজন কত, 9.8 নিউটন। 2 কেজি ভরের ওজন কত, 19.6 নিউটন। আর ধরো বললাম 50 কেজি ভরের ওজন কত, 490 নিউটন। তো এইভাবে দেখো আমরা ওজনটা বার করতে পারি, তাহলে মনে রাখবা। এবার ওজন যে পরিমাপ করা হয় জানো, যেটা যে যন্ত্রে, সেটাকে সংক্ষেপে বলা হয় সাধারণ তুলা যন্ত্র। তাহলে এটা তোমাদের বই ছিল, মনে রাখবা, ওজন পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্র। তো অবশ্যই এটা ভালো করে একটু লিখে নাও, সাধারণ তুলা যন্ত্র। ঠিক আছে, তাহলে এই এই যে এটা আছে তোমরা জানো, আশা করছি দেখেছো তুলা যন্ত্র। তো সেটার সাহায্যে ভর পরিমাপ করা। এর পরের টপিক আমাদের আছে দেখো যে ঘর্ষণ। ঘর্ষণ জিনিসটা কি সেগুলো আমাদের জানতে হবে।
তাহলে ধরো কোনো একটা বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করছে, তাহলে সেই বস্তুটা যখন গতিশীল হবে তখন দেখবে একটা বাধার সৃষ্টি হবে। ধরো তুমি কোনো বস্তু ঠেলে নিয়ে যাচ্ছ, তাহলে সেটার মধ্যে যে বাধা তৈরি হয় সেটাকে ঘর্ষণ বলা হয়। তাহলে ঘর্ষণ কাকে বলে বলো, লিখো তোমরা, আমি বলছি। কোনো বস্তুর গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। তাহলে বললাম কোনো বস্তুর গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে। ঠিক আছে, এবার দেখো যে ঘর্ষণ আছে সেটার আবার ভাগ আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাদের বইয়ে দুই ধরনের আছে, তো আরো হয়, একটু মনে রাখবা। এখানে আমি দুটোই লিখছি, তিন ধরনের হয়। হ্যাঁ, তো এখানে তোমাদের বইয়ে দুটো আছে, ওই দুটো মনে রাখবা। একটাকে বলা হবে স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ, তো আমি সংক্ষেপে স্থিতি ঘর্ষণ লিখছি। তাহলে দুটো ভাগ হবে, দেখো, একটা হবে স্থিতি ঘর্ষণ আর একটা হবে গতি ঘর্ষণ। তাহলে দেখো যেটা বললাম, ঘর্ষণের দুটো ভাগ, একটা হবে স্থিতি ঘর্ষণ আর একটা গতি ঘর্ষণ। তাহলে বললাম, বোঝা গেল ঘর্ষণ মানে বললাম কোনো একটা বস্তু গতিশীলের বিরুদ্ধে, গতি হওয়ার বিরুদ্ধে যে বাধাটা হবে সেটা হবে ঘর্ষণ। এবার স্থিতি ঘর্ষণ মানে কি, যখন কোনো স্থির বস্তু থাকবে, ধরো একটা কোনো স্থির বস্তু আছে, তাহলে তার মধ্যে যে বাধাটা হবে সেটা হবে স্থির অবস্থার ঘর্ষণ। তাহলে এবার স্থির অবস্থার ঘর্ষণটা আমি বলবো, বলবে, আমি একটা বলছি, ধরো একটা কোনো স্থির আছে, তাহলে এবার এটাকে নিয়ে যেতে যে বলটা প্রযুক্ত হবে, তাহলে এবার স্থির অবস্থার ঘর্ষণ মানে কি, মনে রাখবা কোনো একটা তলের সাপেক্ষে একটা বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে এবার আমি কাকে বলে এখানে বলছি, তোমরা লিখে নেবা, স্থিতি ঘর্ষণ লিখো, স্থিতি ঘর্ষণ লিখো। কোনো স্থির তলের সাপেক্ষে, কোনো স্থির তলের সাপেক্ষে কোনো বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করলে যে বাধার সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। তাহলে বললাম কোনো স্থির, ধরো কোনো একটা তল আছে, সে তাহলে সেই তলের উপর যখন কোনো বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে তাহলে সেটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ। আর একটা আছে গতি ঘর্ষণ, তো এটা আমি বলছি, দেখো। তাহলে এবার গতি ঘর্ষণটা কি হবে, তোমরাই পারবা। যে দেখো কোনো একটা তল আছে ধরো, তাহলে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, ধরো এটাই বলছি আমি, ধরো এভাবে গতিশীল আছে, তাহলে গতিশীল থাকলেও একটা ঘর্ষণ কাজ করে। তাহলে কোনো বস্তুর গতিশীল, এটা তাহলে সংজ্ঞাটা লিখে নাও, কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় ওই বস্তুটির গতির বিরুদ্ধে যে বল প্রযুক্ত হয় তাকে গতিশীল ঘর্ষণ বা গতি ঘর্ষণ বলে। তাহলে বোঝা গেল, ঘর্ষণ দুটো বললাম, যে একটা স্থিতি ঘর্ষণ আর একটা আছে গতি ঘর্ষণ। এবার আরেকটা ঘর্ষণ হয় যখন কোনো বস্তু ধরো এইভাবে রোল করছে, রোল মানে চলছে না, গতিশীল নয়, রোল করছে, ধরো সাইকেলের চাকা, তাহলে যে ঘর্ষণটা হয় ওটাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। এবার এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ঘর্ষণের যে মানটা আছে সেটা কোনটাতে বেশি হবে সেটা দেখো। ঘর্ষণের মান যেটা আছে সেটা গতি আছে, হ্যাঁ, আর একটা আছে স্থিতি। তো স্থিতি যে ঘর্ষণটা আছে সেটার মানটা বেশি হবে, কারণ একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে, তোমরা লক্ষ্য করেছো, সেটাকে ঠেলতে যে বল প্রযুক্ত হয় তার চেয়ে যখন একটা কোনো গতিশীল বস্তু থাকবে সেটাকে যদি ঠেলে নিয়ে যেতে কম বল প্রযুক্ত হয়, তাহলে কোনো একটা স্থির বস্তুর ক্ষেত্রে ঘর্ষণের মানটা বেশি হয়ে যায়, তার জন্য বলটা বেশি প্রযুক্ত হয়। তাহলে ঘর্ষণটা কি হয়, স্থিতি ঘর্ষণটা বেশি হয় গতির তুলনায়। এটা ভালোভাবে মনে রাখবা, তোমরা নোট করে নাও যে আমি বললাম স্থিতি ঘর্ষণটা গতি ঘর্ষণের চেয়ে বেশি হয়। এবার আমরা জানবো যে ঘর্ষণ যেটা আছে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, মানে ঘর্ষণটা বা কিসের উপর নির্ভরশীল। সরি, কারেন্ট চলে গেল। দেখো তাহলে ঘর্ষণ যেটা আছে এক্ষেত্রে দুটো বিষয়ের উপর নির্ভর করে, আমি সেগুলো বলছি। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা কোনো ধরো আমি একটা কোনো বস্তু আছে, এবার বস্তুটা ধরো আমি বলছি যে এমনি হালকা বস্তু, হালকা বস্তু, এবার হালকা বস্তু ধরো ঠেলছো আর একটা ভারী বস্তু ঠেলছো, তাহলে এবার হালকা বস্তু এবং ভারী বস্তু যখন ঠেলার সময় যেটা আছে, তাহলে কোনটাতে বেশি কোনটাতে কম ঘর্ষণ হবে, যেটা হালকা, আর যেটাতে ভর বেশি সেটাতে বেশি ঘর্ষণ হবে। তাহলে হালকা এবং ভারী বস্তুর মধ্যে হালকা বস্তুতে কম ঘর্ষণ হবে। তাহলে বস্তুটা নির্ভর করছে বস্তুটির ভরের উপর। এবার ভরটাকে আমরা সংক্ষেপে বলবো যেটা লম্ব বলের উপরে, মানে কতটা বল প্রযুক্ত হচ্ছে মাটির ওপর বা কোনো তলের ওপর, ওটা, তাহলে ওটাকে বলা হয় লম্ব বল। তাহলে এক নম্বরটা লিখবা যে বস্তুর দ্বারা প্রযুক্ত, বস্তুর দ্বারা প্রযুক্ত লম্ব বল, মানে যে লম্ব বলটা আছে সেটার উপর নির্ভর করে, এটা একটা। আর আরেকটা বলছি উদাহরণ দিয়ে, কোনো একটা বস্তু আছে ধরো, তাহলে সেই বস্তুটা, আমি এটার উদাহরণ দিয়ে বলছি, ধরো এটা আছে, তাহলে এটা কি মসৃণ একটা তলের মধ্যে আছে, তাহলে ঘর্ষণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু যেটি এটা অমসৃণ তলের মধ্যে থাকলো,
থাকতো তাহলে সেটার মধ্যে ঘর্ষণটা বেশি হতো। তাহলে যেহেতু এটা মসৃণ তলের মধ্যে আছে ঘর্ষণটা কম, আর যখন অমসৃণ তলের মধ্যে থাকবে তাহলে ঘর্ষণটা বেশি। তাহলে যে তল আছে তলের ঘর্ষণ যে মসৃণশীলতা যেটা আছে ওটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আছে ওটার উপর নির্ভর করছে। তাহলে এক কথায় লিখবা যে তলের তলের প্রকৃতির ওপর নির্ভর করে, তলের প্রকৃতির ওপর নির্ভর করে। তাহলে ঘর্ষণ বলটা আমি দুটি বিষয়ের উপর নির্ভর করে বললাম, বস্তু দ্বারা যে লম্ব বলটা আছে সেটার উপর প্রযুক্ত করবে, নির্ভর করবে, আর একটা তলের যে প্রকৃতি যে তল আছে তার যে প্রকৃতি সেটা। এবার এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে গ্রাম সেন্টিমিটার বা সেকেন্ড স্কয়ার কোন একক? কোন একক মানে বলের কোন একক, এসআই সিজিএস নয়, মানে এককটা যেটা আছে সেটা আমি বোঝালাম সেটা কোনটা। তাহলে অবশ্যই এটা কমেন্ট করো যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কোন একক, এটা কোন একক হয় এটা অবশ্যই কমেন্ট করো। তো আজকে এত দেরি থাক, আবার আমরা পড়বো। অবশ্যই পরের ভিডিও দেখার জন্য আমার ডিসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, তো সেটা সেই চ্যাপ্টারের লিঙ্ক পেয়ে যাবা, ক্লাস 8-এর পুরো লিঙ্ক পেয়ে যাবা, এবং দুটো লিঙ্ক আছে। তো প্রথম যেটা আছে দেখো যে এই চ্যাপ্টারের লিঙ্ক, তো সেটা দেখে নাও এবং এই চ্যাপ্টারটা কন্টিনিউ করো। তো আবার পড়া হবে, তো ভালোভাবে পড়তে থাকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই ভালো থাকো।